প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে মাধ্যমিক প্র্যাকটিস সেট 2 আজকে আমরা আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ 90 নম্বরের 3 ঘন্টা 15 মিনিটের যে সেট হয়, সেই সেটেরই সম্পূর্ণ উত্তর আমরা একটি ভিডিওর মধ্যে আলোচনা করছি। পূর্বেও আমরা এইরূপ কয়েকটি সেট করেছি। যদি দেখে না থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু এই সেটগুলো করা হয়েছে, যেটা তোমাদের মাধ্যমিকে প্রায় হুবহু কমন থাকতে পারে এইরকম প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো প্রথমে দেখো গ্রুপ এ বহু বিকল্পী ধর্মী যে প্রশ্ন 15টি থাকে, 4টি অপশান থাকে, সেইখান থেকে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। তো সেই রকম প্রশ্নগুলো প্রথমেই থাকবে। একের এক প্রথম যে প্রশ্নটি রয়েছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? তো এখানে 4টি যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে বি, মিথেন। তাই আমরা বি অপশানটিকে কারেক্ট করে দেব এবং অবশ্যই তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। যেমন কয়লা খনিতে জমে থাকা, যে অপশানটি কারেক্ট হবে সেই অপশানের দাগ নাম্বার সহ লিখে দেবে মিথেন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটি রয়েছে 1-2 আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে যায় যে উষ্ণতায়, তা হবে এ অপশান 0 কেলভিন। অর্থাৎ আমাদের এখানে সঠিক যে উত্তর হবে তা হচ্ছে এ অপশানটি। পরবর্তী প্রশ্ন 1-3 একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24, পারমাণবিক গুরুত্ব কত হবে? তো পারমাণবিক গুরুত্ব এখানে হবে সি অপশানটি কারেক্ট হবে। তো সি অপশানটি কারেক্ট আমি বলে দিলাম, কিন্তু এটা তোমাদের করে দেখাতে হয় না, কিন্তু তোমাদের এটা না কষলে এটা সঠিক উত্তর দিতে পারবে না। তাই তোমাদের রাফ করে নিতে হবে বা ওই জায়গাতেই আলাদা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা জানি, দেখো m = 2d, অর্থাৎ আণবিক ভর সমান বাষ্প ঘনত্বের গুণিত 2, অর্থাৎ m = 2d। তো এই m = 2d থেকে আমরা আণবিক ভরটা নির্ণয় করে নেব। তো আণবিক ভর m সমান কী হবে? বাষ্প ঘনত্ব যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, বাষ্প ঘনত্ব 24 দেওয়া আছে, তাহলে 2 × 24 মানে 48 আসছে, তাই না? এবার দেখো এইখানে টুইস্ট আছে। কেমন? আণবিক গুরুত্ব যেটা হচ্ছে বা আণবিক ভর, সেটা কিন্তু 48। ঠিক আছে, এবার এর বলেছে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর কত হবে। তাহলে আণবিক ভর যার ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু ত্রিপরমাণু, অর্থাৎ পরমাণুটা যদি m হয় তাহলে m3 ত্রিপরমাণু। এর ক্ষেত্রে ভরটা হচ্ছে 48, কিন্তু এই যে অণুর মধ্যে এই যে ত্রিপরমাণু যেটা রয়েছে, অণুর মধ্যে কটা পরমাণু আছে? 3টি আছে। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? 48 ভাজিত 3 করতে হবে, সেখান থেকে আমরা উত্তরটি পাবো 16। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা আছে তাপীয় পরিবাহী তাঙ্কের মাত্রীয় সংকেতটা কি হবে? তো এখানে মাত্রীয় সংকেত হবে mLT⁻³ থিটা ইনভার্স। তো এখানে সঠিক উত্তরটি তোমরা সম্পূর্ণ বাক্যে লিখে দেবে। তারপরে যে প্রশ্ন 1-5 যে কোনো সমতল দর্পণে তোমার দিকে 20 সেমি/সেকেন্ড² বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি, দেখো 1-6 বিক্ষিপ্ত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন হবে? এখানে বিক্ষিপ্ত অবস্থায় যে বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন হয় তা হবে লাল বর্ণ। অর্থাৎ আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে
যাবে। পরবর্তী প্রশ্ন 1.7 কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন হবে? তো এইখানে সঠিক উত্তর হবে এ অপশন। এ অপশনটি সঠিক উত্তর হবে 1 ওয়াট। তো এটা কিভাবে এলো সেটা আমাদের জানতে হবে। দেখো, ওহমের সূত্রানুসারে আমরা জানি ভি সমান আইআর। এখান থেকে আমরা আরটা বের করব রোধ। তো রোধ সমান হয়ে যাবে, রোধ সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। বিভব প্রভেদ এখানে 1 দেওয়া আছে ভোল্ট এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। সেখান থেকে আমরা পেয়ে যাব 1 ওহম। রোধটা 1 ওহম হচ্ছে। এবার দেখো, ক্ষমতা পি সমান আমরা কি জানি? ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ আমরা এখানে পি সমান নির্ণয় করতে পারবো, ভি 1 দেওয়া আছে, তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই আর কত? 1 ওহম, তাহলে 1। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 ওয়াট। অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে 1 ওয়াট। ক্লিয়ার? এরপর 1-8 কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কি হবে? তার রোধাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে। তারপরে 1-9 নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় তা কোনটি? এখানে হবে ইউরেনিয়াম 92-235। এই অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে 1-10 প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো এখানে যদি আমরা এদের গ্রুপ বরাবর লিখতে চাই তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, তারপর আসবে সোডিয়াম, তারপর পটাশিয়াম। তাহলে যত গ্রুপে নিচের দিকে যাব তাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ তাদের কক্ষকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বহিস্তম কক্ষপথে সংখ্যা বাড়বে, ফলে তাদের আকৃতিও বাড়বে। তাহলে সব থেকে বড় হবে এখানে পটাশিয়াম কে। অর্থাৎ আমাদের এখানে এ অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির হবে? এখানে তড়িৎযোজী প্রকৃতির হবে সি অপশানটি আমাদের কারেক্ট হবে। তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এখানে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করবে, করে Na+ উৎপন্ন হবে। কারণ সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে তার বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। সেটা সহজেই যদি দান করে দেয় তাহলে তার মধ্যবর্তী বা তারপরের যে কক্ষগুলো সেটা হচ্ছে অষ্টক সূত্র পূর্তি ঘটে যায়। কারণ সোডিয়ামের হচ্ছে 11, তার ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে কে কক্ষপথে একটি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে একটি ছিল। তো একটি যদি বর্জন করে দেয় তাহলে বহিস্তম কক্ষপথে অষ্টক সূত্র পূর্তি ঘটবে এবং স্টেবল হবে। তাই এখানে Na+ উৎপন্ন হবে এবং সেই বর্জিত ইলেকট্রন আবার হাইড্রোজেন তার বহিস্তম কক্ষপথে নিয়ে দ্বৈত সূত্র পূর্তি ঘটাবে। তাই এখানে H- হয়ে যাবে, এখানে এটা H- হয়ে যাবে। তাহলে সোডিয়াম Na+ এবং H- এরা স্থির তাড়িৎরিক আকর্ষণ বল দ্বারা তড়িৎযোজী বন্ধন গঠন করবে। পরবর্তী প্রশ্ন 1-12 কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কি? অ্যানোড রূপে অবিশুদ্ধ কপার অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। এরপর আসছি দেখো যে 13 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয় সেটি কোনটি? এখানে হবে সঠিক উত্তর আয়রন চূর্ণ, অর্থাৎ সি অপশানটি আমরা কারেক্ট করে দেব। 1-14 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? তো বক্সাইডের সঠিক সংকেত হবে Al2O3 এবং 2 অণু H2O, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তাই আমরা সি অপশানটিকে যে কারেক্ট করে দেব, সি অপশানটিকে আমরা কারেক্ট করে দেবো এখানে। ঠিক আছে, সি অপশানটি আমাদের কারেক্ট হবে। পরবর্তী প্রশ্ন 1-15 যে যৌগটি ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে দেয় তা হবে কি? এখানে সঠিক যেটা উত্তর হবে, এখানে করে না বলেছে। ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্য রাখবে, করে না। করে যদি বলতো তাহলে অসম্পৃক্ত
হাইড্রোকার্বন বললে হতো, কিন্তু করে না, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে যে ইথেন, অর্থাৎ এই অপশানটি কারেক্ট হবে, C2H3, এই H6 CH3 এটাই হবে আমাদের C2H6, অর্থাৎ ইথেন সম্পৃক্ত। তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে না, ঠিক আছে, এখানে না বলেছে, বর্ণহীন হবে না। এরপর বিভাগ বি। তো বিভাগ বিতে যাওয়ার আগে তোমাদের একটি ছোট্ট ঘটনা বলছি, শোনো। তোমাদের বিগত মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা তোমাদের রিকোয়েস্টে একটি হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ পিডিএফের করেছিলাম। সেখানে আমরা টেস্ট পেপারের 2 থেকে 3টি টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ আমরা করে দিয়েছিলাম। তাতে কিন্তু অনেকটাই তারা উপকৃত হয়েছে এবং আমাদের সাজেশন থেকেও তারা প্রায় 97 কমন পেয়েছে কোশ্চেন হুবহু, ঠিক আছে। তো তোমরাও যদি এইরকম একটা ব্যাচ চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাছাড়াও আমরা খুবই শীঘ্রই ওই হোয়াটসঅ্যাপ পিডিএফ গ্রুপ আমরা কিন্তু আনতে চলেছি। যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বিগত দিনে মাধ্যমিকের তোমাদের এই চ্যানেলটি থেকে অনেকটাই তোমরা উপকৃত হবে। তারপরে দেখো আমরা মূল প্রশ্নে চলে যাই। তোমার গ্রুপ বি, এখানে তোমার মোট 21টি কোশ্চেন থাকবে। তো 21টি কোশ্চেনের পূর্ণমান থাকবে 1 করে প্রত্যেকটা প্রশ্নের। তো প্রথমেই দেখো 2-1 শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে, এখানে সঠিক উত্তর হবে ওজোন স্তরকে। বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? বায়োমাসে অন্তর্নিহিত যে শক্তি সেটা হচ্ছে রাসায়নিক শক্তি, ঠিক আছে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। পরবর্তীকালে সেই রাসায়নিক শক্তি আবার বায়োমাসে পরিণত হবে। এরপর আসছি অথবা এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হবে বিউটেন। তারপর আসছি পিভি সমান WRT/M সমীকরণে এম এর একক কী হবে? এম এর একক এখানে হবে গ্রাম পার মোল, বা আমরা এটাকে লিখতে পারি গ্রাম মোল ইনভার্স। এরপরে দেখো 2-4 স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন ঘটবে? অবশ্যই আমরা জানি যে বয়লের সূত্রানুসারে V প্রপোর্শনাল 1/P বা P প্রপোর্শনাল 1/V, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে চাপ এবং আয়তনের মধ্যে। তাই আমরা এখানে বলে দেব যে ব্যস্তানুপাতিক সম্পর্ক পরিবর্তন ঘটবে। তারপরে দেখো 2-5 সত্য মিথ্যা লিখো। তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি হবে, এটা সত্য না মিথ্যে? অবশ্যই এটি সত্য হবে। এরপরে আসছি একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম কি? এখানে আমাদের মানবচক্ষু হয়ে যাবে একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্র। পরবর্তী প্রশ্ন 2-7 উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব অসীমে বা অনন্ততে গঠিত হবে। তারপর 2-8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখকে বোঝানো হয়। এরপর আসছে 12 BOT এককের মান কত মেগাজুল হবে, অর্থাৎ মেগাজুলে কত হবে? তো মেগাজুলে হয়ে যাবে 3.6 মেগাজুল। তো আমরা যদি করি এখানে 1 BOT, এটা একটু কারেকশন করতে হবে, দেখো 1 BOT সমান হয়ে যাবে 3.6 × 10⁶ জুল। সেখান থেকে আমরা পেয়ে যাব 3.6 মেগাজুল। তা এখানে 12 বলেছে, আই থিঙ্ক এটা 1 হতো, 1 BOT হতো। যাই হোক 12 যদি হয় কোনো সমস্যা নেই, 12 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2-9 কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে?
একটি ইলেকট্রনের আধান যে পরিমাণ হয় সেই পরিমাণ হবে, অর্থাৎ 1.6 গুণিত 10⁻⁻19 কুলম্ব। তারপরে দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? আমরা সকলেই জানি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার দ্বারা শক্তি উৎপাদন করা হয়। এরপরে আসছি দেখো, আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে সেই ক্রমটা কি হবে? সেই ক্রমটা হয়ে যাবে গামা সব থেকে বেশি, তারপর বিটা, তারপর আলফা। এরপরে 2-11 পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো এইখানে এটা তোমাদের ক্ষেত্রে টাফ হবে, কারণ অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছে, তাই না? তো যেটা দেখবে একদম গ্রুপের নিচের দিকে অবস্থান করে তার আকৃতি বড় হবে, কারণ তার বহিস্তম কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে। তো সেইভাবে যদি আমরা করি, প্রথমে সিজিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার আর হচ্ছে ক্লোরিন। তারপরে যে প্রশ্নটি রয়েছে, সত্য বা মিথ্যে লেখো। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। এটা মিথ্যে হবে, কারণ তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যদি বলা হয় পর্যায় সারণীতে, তা হবে সিজিয়াম। কারো সাপেক্ষে যদি বলতো তাহলে এটা ঠিক করা যেত, কিন্তু এখানে কোনো অধাতুর সাপেক্ষে তো বলা হয়নি, এখানে শুধু বলেছে যে তীব্র তড়িৎ ধনাত্মক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না, সিজিএম করবো। ওকে, এরপরে দেখো, পর্যায় সারণী প্রথম কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিনটি অবস্থান করবে? এটা হচ্ছে 15 নম্বর শ্রেণীতে অবস্থান করে, যেটাকে আমরা তোমার নাইট্রোজেন ফ্যামিলি বলি। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, এগুলো যে থাকে, অর্থাৎ 15 নম্বর শ্রেণী, যেটাকে আমরা নিকটোজেন মৌল বলি। ঠিক আছে, তো এখানে অধাতু হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, ধাতুকল্প আর্সেনিক আর বিসমাথ হচ্ছে ধাতু। তাহলে 3 ধরনের মৌলই অবস্থান করছে। 2-13 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তো এটা হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড HCl, যেটা হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়। ঠিক আছে, আর এটা কিন্তু সমযোজী যৌগ, কারণ হাইড্রোজেন তার বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন, আর ক্লোরিন তার বহিস্তম কক্ষপথে থাকা একটি ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন গঠন করে এবং সমানভাবে ব্যবহার করে। লুইস ডট গঠন দিয়ে তোমরা তো জেনেছো, তাই না? এরপরে দেখো, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে আম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি কি হবে? তো এখানে ক্যাথোডে CRP, ক্যাথোডে যাবে কে? পজিটিভ যাবে, তার কি হবে? রিডাকশান হবে। ঠিক আছে, তাহলে ক্যাথোডে কে যাবে? H+ গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু, তারপর দুটি H পরমাণু মিলিয়ে H2 অণু। এরপরে আসছি দেখো 2-15 লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে জিঙ্ক সালফেট এবং সামান্য অ্যাসিড মিশ্রিত নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যে লেখো। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয় কেন? এটা সত্য, তড়িৎ বিশ্লেষণ নয়, কারণ গলিত অবস্থায় তো সে তড়িৎ আয়নে বিয়োজিত হয় না, তাই না? এরপর দেখো যে প্রশ্নটি রয়েছে, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হবে NO, নাইট্রিক অক্সাইড, NO উৎপন্ন হবে। তারপরে যে প্রশ্ন 2-17 অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী হবে? প্লাটিনাম তারজালি হতে পারে বা প্লাটিনাম রোডিয়াম তারজালি হবে। তারপরে 2-18 যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ হলো তোমার অশুদ্ধ কপার থেকে ধাতু বিশোধন। দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ যে কি থাকে? এখানে মিথাইল মার্কেপটান থাকে। তারপরে যে প্রশ্ন IPC নেমিং, তো এখানে কার্বন সংখ্যা দেখো 3টি আছে, আর অ্যাসিড গ্রুপ আছে, কার্বক্সিলিক গ্রুপ। তো প্রোপানোয়িক অ্যাসিড 3টে কার্বন প্রোপ, এবং ওয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। সরলতম অ্যালকাইন কি? এর IPC নেম কি? সরলতম অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন,
কার্বন সংখ্যা দুটি এবং কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকে, তার এর নাম হয়ে আইপিসি ইথআইন। দুটো কার্বন থাকার জন্য ইথ এবং এখানে আনস্যাচুরেশন আছে এবং ট্রিপল বন্ড থাকার জন্য আইন, তাই ইথআইন। ওকে, তো এরপর আসছি দেখো গ্রুপ সি। গ্রুপ সি এর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথমে বলেছে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো। তো এখানে দুটি উপায় দিয়ে দেবে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করাতে হবে, তাতে করে কার্বন ডাইঅক্সাইড যেন কম উৎপন্ন হয়। মেনলি তো কার্বন ডাইঅক্সাইড যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, তো কার্বন ডাইঅক্সাইড কম যোগান হলেই তো আমাদের বিশ্ব উষ্ণায়ন কম হবে, তাই জীবাশ্ম জ্বালানি কম করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা দিয়ে দিবে বনসৃজন। ঠিক আছে, বনসৃজন, যে চোরা কাঠ শিকার বন্ধ করতে হবে এবং বেশি বেশি পরিমাণ গাছ লাগাতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আর অক্সিজেনের মধ্যে যে তোমার সামঞ্জস্য সেটা বজায় থাকবে। এছাড়াও আরও এক্সট্রা পয়েন্ট দিলাম তোমাদের, যদি এটা 3 নম্বরের থাকে তখন লিখতে হবে, 2 নম্বরের ক্ষেত্রে দুটো এনাফ, বা দুটো বা তিনটে লিখতে পারবে। ঠিক আছে, এরপর দেখো অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বৃদ্ধি। যেগুলো অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, তাদের ব্যবহারটা বেশি বেশি পরিমাণ করতে হবে আর জীবাশ্ম জ্বালানি কমাতে হবে। ফ্রেন উৎপাদন ও ব্যবহার নিষেধাজ্ঞা জারি করতে হবে, যেমন রেফ্রিজারেটর থেকে উৎপন্ন যে ফ্রেন, ক্লোরোফ্লোরোকার্বন, সেগুলো বন্ধ করতে হবে, অন্য কিছু ব্যবহার করতে হবে। জৈব আবর্জনা প্রক্রিয়াকরণ করতে হবে, যে সমস্ত জৈব আবর্জনাগুলো হয় সেগুলোকে আমাদের প্রক্রিয়াকরণ করতে হবে। এরপরে 3.2 এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সি তাপমাত্রায় ও 750 mm চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো এটা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করলে কিন্তু আমাদের অঙ্কটি সম্পূর্ণ হবে। তো এই আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করতে হবে, প্লাস এখানে দুটো অবস্থা দেওয়া আছে, প্রাথমিক অবস্থা, অন্তিম অবস্থা, তাই না? তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থার ক্ষেত্রে P1 V1/T1 সমান P2 V2/T2, এখানে N এবং Rটা কী হবে? কনস্ট্যান্ট হবে, তাই না? তো প্রাথমিক অবস্থায় যেগুলো দেওয়া আছে, T1 দেওয়া আছে এবং P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। দ্বিতীয় অবস্থাতে T1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, কিন্তু V2 দেওয়া নেই। তাহলে আমাদের এই সমীকরণ থেকে V2টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটিতে যদি V2টাকে নির্ণয় করি, বাকি সমস্ত কিছু মানগুলো বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে যে উত্তরটি আসবে তা হবে V2র মান 11.14 লিটার, যেটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অথবা চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। দেখো চার্লসের সূত্রে কি বলা হয়েছে? চার্লসের সূত্রানুযায়ী নির্দিষ্ট চাপের নিচে কোনো গ্যাসের আয়তন সরাসরি তাপমাত্রার সাথে কি হবে? সমানুপাতিক হবে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টি হবে। ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে V1/T1 সমান V2/T2। যখন তাপমাত্রা 0 কেলভিন বা পরম শূন্য তাপমাত্রায় পৌঁছে যায়, তখন গ্যাসের আয়তন 0 নেমে আসে। তো এই তাপমাত্রাটাকেই বলবো আমরা 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সি। ঠিক আছে, কারণ ওই অবস্থাতে, ওই উষ্ণতাতে গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। এটিকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, এবং যেখানে সব পারমাণবিক গতিবিধি থেমে যায়। তো এটাও তোমাদের শর্ট কোশ্চেনে ছিল যে গতিবেগ 0 হয়ে যায় 0 কেলভিনে। পরবর্তী প্রশ্ন দেখো 3.3 একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তু থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হলো।
অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, এইটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি কী হবে? দেখো, যদি কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মি অবতল দর্পণের উপর আপতিত হয়ে যদি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়, তাহলে সেই বিন্দুটি অবশ্যই দর্পণের ফোকাস বিন্দু হবে এবং ওই ফোকাস বিন্দুতেই কিন্তু ওই বিন্দু বস্তুটি অবস্থান করবে। ঠিক আছে, তাহলে বস্তুর অবস্থানটা কোথায় আছে? ওই ফোকাসে, এফ। ফোকাস দূরত্ব যদি এফ হয়, বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, এদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? এফ সমান r/2 বা r সমান 2f। এখানে এফ এর মানটা দেওয়া আছে, তো আর এর মানটা আমরা নির্ণয় করতে পারবো 50। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 50, বক্রতা ব্যাসার্ধ দর্পণের 50 সেন্টিমিটার। ক্লিয়ার? অথবা যে প্রশ্নটি রয়েছে, দেখো, আলো অধ্যায় থেকেই রয়েছে, কোনো উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতায় কোনো বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতাটা কত হবে? এটা চেয়েছে যে প্রতিবিম্বের উচ্চতা কত। দেখো, আমাদের বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার, উচ্চতায় H1 দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন আমরা নির্ণয় করতে পারি m সমান v/u, তাই না? প্রতিবিম্বের তোমার দূরত্ব লেন্স থেকে এবং বস্তুর দূরত্ব, এটা কত আসছে? 3/2। এবার দেখো, রৈখিক বিবর্ধন সমান আমরা আরও একটা জানি যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। সেটা যদি আমরা এখানে করে দিই, তাহলে m এর মান বসিয়ে দেবো, H1 এর মান জানি, তাহলে H2 এর মান পেয়ে যাব। H2 এর মান হবে 15 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা হবে 15 সেন্টিমিটার। এটা তো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপরে আসছি, পরিবর্তিত তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? ঠিক আছে, এটা তোমরা পারবে, এটা জাস্ট যারা পারবে না তাদের বলছি দেখে নিও। পরিবর্তিত প্রবাহ বলতে বোঝায় এমন একটি তড়িৎ প্রবাহ যা সময়ের সাথে সাথে দিক এবং মান পরিবর্তন করে। পরিবর্তিত তড়িৎ প্রবাহ সাধারণত সাইন তরঙ্গদৈর্ঘ্যের আকারে প্রবাহিত হয়, যেখানে একটি সম্পূর্ণ চক্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ তার মান ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটি নির্দিষ্ট সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপর আবার ধীরে ধীরে কমে যায়, বিপরীত দিকে সর্বনিম্নে পৌঁছায়। এইভাবে কিন্তু চক্রাকারে পুনরাবৃত্তি ঘটে। তারপরে আসছে, দেখো, C2H4 এর লুইস ডট গঠনের সাহায্যে যৌগটির রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। এটা তোমরা সকলে পারবে, নতুন করে আর আমার মনে হয় বলা উচিত হবে না। ঠিক আছে, এখানে এটাই মনে রাখবে যে লুইস ডটটা কেমন হবে, ভাষাটা কিন্তু দেবে। হ্যাঁ, এখানে দেখো লুইস ডটটা বলে দিচ্ছি। প্রত্যেকটা হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সাথে একটি করে সমযোজী বন্ধন করবে। হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে কটি ইলেকট্রন রয়েছে? হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে দেখো একটি ইলেকট্রন রয়েছে, এই ক্ষেত্রেও একটি ইলেকট্রন রয়েছে, এবং কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি বহিস্তম কক্ষপথে 4টি, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে বহিস্তম কক্ষপথে 4টি করে রয়েছে। এবার এখানে কার্বন তার অষ্টক পূর্তি করার জন্য হাইড্রোজেনের সাথে একটি ইলেকট্রন তারা দিয়ে এবং হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়ে পরস্পরের দেওয়া দিয়ে করে একটি ইলেকট্রন জোড় গঠন করবে, যেটা তারা সমানভাবে ব্যবহার করবে। এই সমানভাবে ব্যবহার করবে, ঠিক আছে। একই রকমভাবে পরের যে কার্বন, সেই কার্বন পরের হাইড্রোজেনের সাথে একই রকমভাবে একটি তোমার বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন। এবার রইল, দেখো, বাকি এখানে দুটো তোমার সমযোজী বন্ধন ঘটলো। এরপর কার্বন তার বহিস্তম কক্ষপথে অষ্টক সূত্র পূর্তি করার জন্য তারা পরস্পর নিজেরা কি করবে, 3টে করে ইলেকট্রন দেবে। দেখো 3টে করে ইলেকট্রন দিয়েছে, এইখানে 3টে করে ইলেকট্রন তারা দিয়ে কি করবে, 3টে সমযোজী বন্ধন গঠন করবে এবং এরা ট্রিপল বন্ড এভাবে গঠন করবে কার্বন কার্বন।
তাহলে ত্রিবন্ধন গঠন করেছে, তাই না? তো এখানে অবশ্যই ভাষাটা কিন্তু দেবে। ভাষাটা না দিয়ে শুধুমাত্র লুইস ডট দিতে যাবে না, তাতে করে সম্পূর্ণ নাম্বার কিন্তু পাবে না। স্ট্যান্ডার্ড উত্তরের জন্য অবশ্যই ভাষাটা দেবে। হ্যাঁ, এরপরে দেখো, লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন অঙ্কন করো। তো এখানে ক্যালসিয়াম যে ক্লোরাইড এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা বুঝতে পারবো তার বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, যেটা সহজে সে বর্জন করে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো তোমার পরমাণু গঠন লাভ করবে, যেটা স্থিতিশীল। একই রকমভাবে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তার বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন কম আছে, তাহলে তাকে অষ্টক সূত্র পূর্তি ঘটানোর জন্য কি করতে হবে? একটি ইলেকট্রন নিতে হবে। সেটা কোথা থেকে নেবে? একটি ইলেকট্রন নেওয়ার জন্য ওই যে ক্যালসিয়াম থেকে একটি নেবে। তাহলে এখানে ক্যালসিয়ামের একটি ইলেকট্রন একটি ক্লোরিন নিল, আরেকটা যে ইলেকট্রন রয়েছে সেটাও আরেকটা ক্লোরিন নেবে। তাহলে দুপাশ থেকে দুটো ক্লোরিন নিয়ে নিলে ক্যালসিয়ামের যে বহিস্তম কক্ষপথে যে ইলেকট্রন দুটো ছিল সেটা সম্পূর্ণভাবে দিয়ে দেবে এবং 2 একক তোমার চার্জ গঠিত হয়ে যাবে। ক্লোরিনেরগুলো আমরা গ্রিন কালারের করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লোরিন গ্রিন কালারের করে দিই, ঠিক আছে। এবারে রেড কালারের যেহেতু যাচ্ছে ইলেকট্রনটি, সেটাকে রেড করে দিচ্ছি। এইখানে একটি ইলেকট্রন গেল, এইখানে একটি গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালসিয়াম 2+ হয়ে যাবে আর ক্লোরিন মাইনাস এরা পরস্পর স্থির তাত্ত্বিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় বন্ধন গঠন করে নেয় এবং ক্যালসিয়াম 2+ উৎপন্ন হয়। এইটাই লুইস ডট গঠন। ওকে, ভালোভাবে করে নেবে এবং ভাষাটা কিন্তু অবশ্যই দেবে। হ্যাঁ, এরপর দেখো Na এবং Na+ মধ্যে কোনটি বেশি সুস্থিত। তো অষ্টক সূত্র নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে যে Na অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে, যেটা সহজে সে দান করে দিয়ে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো পরমাণু কাঠামো গঠন করবে, যেটা স্থিতিশীল। তাহলে একটি ইলেকট্রন যদি তোমার বর্জন করে দেয়, তাহলে কিন্তু Na+ হয়ে যাবে। এখানে ছিল 281 ইলেকট্রন বিন্যাস, এখানে 28 হয়ে যাবে। তাহলে এই 28 এটা হচ্ছে নিকটতম নিয়নের মতো পরমাণুর গঠন, সুস্থিত, তাই Na+ বেশি সুস্থিত। ওকে, এরপরে দেখো 3-7, 1100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? নাইট্রোলিয়াম উৎপন্ন হবে, বারবার হয়েছে এটা, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড, যার সংকেত হচ্ছে CaC2, এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা যদি করা হয়, ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 উৎপন্ন হয় ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হবে, যেটাকে আমরা নাইট্রোলিয়াম হিসেবে বলবো। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটি রয়েছে, অথবা H2SO4 দ্বারা অম্লকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্ম প্রমাণ পাওয়া যায়? যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেটকে অ্যাসিডযুক্ত করে তার মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করি, তাহলে সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফেটের লবণ পরিণত হবে এবং দ্রবণের বর্ণটা সবুজ বর্ণ ধারণ করবে। এখান থেকে H2S এর বিজারণ ধর্ম প্রকাশ পাবে। অবশ্যই বিক্রিয়াটা তোমরা দিয়ে দেবে। অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষার সক্ষম ধাতু কেন বলা হয়? অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষার সক্ষম ধাতু বলার একটাই কারণ, এটি বাতাসের সাথে বিক্রিয়া করে নিজেই একটি পাতলা অক্সাইডের স্তর Al2O3 গঠন করে, যা ধাতুটি আরও অক্সিডেশন থেকে রক্ষা পায়, ফলে আর ক্ষয় হয় না, ঠিক আছে? এবং এই ধাতুর পাতটি, এই অক্সাইডের যে পাতটি 2 থেকে 3 ন্যানোমিটার পুরু হয়, কিন্তু এটি অত্যন্ত কার্যকর এবং ধাতুটির ওপর একটি সুরক্ষা প্রদান করে, তাই একে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষাকার সক্ষম ধাতু বলা হয়।
অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রেশনে বিক্রিয়া। অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রেশন করতে গেলে লিন্ডার ক্যাটালিস্ট আমরা ব্যবহার করব। লিন্ডার ক্যাটালিস্ট বলতে তোমার লেড এবং বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, যেটা ক্যাটালিস্টিক্স পয়জন বলা হয়, যেটা হচ্ছে নিয়ন্ত্রিত বিজারণ ঘটাবে, ঠিক আছে, হাইড্রোজেনেশন ঘটায়। অ্যাসিটিলিনে হাইড্রোজেন দ্বারা যদি তাতে লেড এবং বেরিয়াম সালফেট দেওয়া হয় তাহলে সেটা আংশিকভাবে তোমার হবে, হাইড্রোজেনেশন ঘটবে এবং ইথিলিন আমরা পাবো। যদি এখানে PbBaSO4 যদি না ব্যবহার করি তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে C2H6 পরিণত হতো, অর্থাৎ ইথেনে পরিণত হয়ে যেত। তাই ইথিলিনে আনতে গেলে আমাদের নিয়ন্ত্রিত তোমার বিজারণ ঘটাতে হবে। ক্লিয়ার? এরপরে আসছি মিথেনের কার্বনের 4টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকবে। তো এদের যোজ্যতার বিন্যস্ত যদি আমরা দেখি, এরা হচ্ছে তোমার চতুস্থলকীয় আকৃতি হিসেবে অবস্থান করে, চতুস্থলকীয়, এবং প্রত্যেকটি কোণ হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট, এবং এর হাইব্রিডাইজেশন হবে sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে, আর এটার আকৃতি হবে চতুস্থলকীয়। ক্লিয়ার? এরপর গ্রুপ ডি, এখানে প্রত্যেকটি প্রশ্ন 3 নাম্বার করে থাকবে। মোট এখানে কিন্তু তোমার 12খানা প্রশ্ন থাকবে, দীর্ঘ প্রশ্ন যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে তোমাদের দীর্ঘ বলাটা ঠিক হবে না, কারণ এখানে সম্পূর্ণ 3 মার্কের তো পুরোটা থাকবে না, তাতে আবার ভাঙা থাকবে, ঠিক আছে, 2 নাম্বার 1 নাম্বার এরকম করে। যাই হোক, তো প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব D সমান PM/RT। এখানে PM/RT সাধারণত অর্থ বহন করবে এবং বাস্তব গ্যাস কাকে বলে। তো আদর্শ গ্যাসের সমীকরণে যদি আমরা N মোল আদর্শ গ্যাস নিই এবং W ভরের গ্যাসের মোলার ভর যদি নিই, M সমান হবে গ্রাম পার মোল, তাহলে N সমান কি হবে? N সমান হবে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর W, আণবিক ভর M। তো PV সমান nRT এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো PV সমান W বাই M ইন্টু RT। D সমান আমরা কি জানি? প্রদত্ত ভর বাই আয়তন। সেখান থেকে V এর মান পেয়ে যাব। V এর মানটা পেয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে মানটা পেলাম এখানে V এর মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে W কেটে যায়, কেটে গিয়ে এখানে D সমান পেয়ে যাব PM/RT। ঠিক আছে, এরপর আসছে বাস্তব গ্যাস। যে সমস্ত গ্যাস বয়েল বা চার্লসের বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ তোমার অবস্থায় তাদের বাস্তব মেনে চলে না, ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলা হয়। এরপরে গ্যাসের প্রমাণ ঘনত্বটা কি? গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে STPতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক যদি বলে তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব STPতে 1 লিটার গ্যাসের ভর সমান গ্যাসের বাষ্প ঘনত্ব গুণিত হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব গুণিত 0.089 গ্রাম পার লিটার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ দেওয়া আছে এবং 4.98 সালফিউরিক অ্যাসিড গ্রাম 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিডের সংস্পর্শে সম্পূর্ণ বিক্রিয়া ঘটায় তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বিক্রিয়ার সমিতির সমীকরণ দিয়েছে, এখানে H2S এর আমরা আণবিক ভর বের করেছি, গ্রাম আণবিক ভর, এবং NaOH এর গ্রাম আণবিক ভর বের করেছি। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে 98 গ্রাম H2SO4কে প্রশমিত করতে NaOH কতটা লাগছে? 80 গ্রাম। তাহলে আমাদের এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে 4.9 গ্রাম, তাহলে 4.9 গ্রাম H2SO4কে
প্রশমিত করতে NaOH কতটা লাগবে? এখানে লাগবে তোমার 80 গুণিত 0.9 ডিভাইডেড বাই 98 গ্রাম, অর্থাৎ এখান থেকে 4 গ্রাম পাচ্ছি, যেটা আমাদের উত্তর হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের নিজস্ব ধর্ম কোনটি? কারণ বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কোনো তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। তাই কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তার নিজস্ব ধর্ম। এরপরে আসছে দেখো 4 এ, গ্লিসারলের মধ্যে কাচদণ্ড ডোবালে কাচদণ্ড আর দেখা যায় না কেন? কাচের প্রতিসরাঙ্ক 1.5, গ্লিসারলের প্রতিসরাঙ্ক প্রায় 1.51। মাধ্যমের প্রতিসরাঙ্ক পরিবর্তন না হলে আলোক রশ্মির প্রতিসরণ হয় না। তাই দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রায় সমান হওয়ার জন্যই আলোক রশ্মি প্রায় কোনো রকমই বিচ্যুতি ছাড়াই এদের বিভেদতল অতিক্রম করে সোজা পুরোটাই একটি স্বচ্ছ মাধ্যম বলে মনে করা হয়, এবং এই ক্ষেত্রে আলোর প্রতিফলন বা প্রতিসরণ হয় না। এর ফলে গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে তার আর কোনো দেখা যায় না। তারপর আসছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মির গতিপথ এবং তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তারপরে অথবা দেখো, আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি পরিবর্তন হয়? বিপরীত প্রতিফলন হয়। কারণ আমরা জানি মিউ প্রপোর্শনাল 1/λ, অর্থাৎ ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য যত বাড়বে প্রতিসরাঙ্ক তত কমবে, তরঙ্গদৈর্ঘ্য যত কমবে প্রতিসরাঙ্ক তত বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখাও যে আপতিত আলো এবং প্রতিসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক। অবশ্যই কোনো শূন্য মাধ্যমের বেগ কম্পাঙ্ক যথাক্রমে সি, মিউ এবং নিউ এবং তোমার ল্যামডা ধরে নিলাম, তাহলে সি সমান কি হবে? সি সমান হবে নিউ বা ইন্টু ল্যামডা। তো সেইখান থেকে আমরা যদি একটা কোনো মাধ্যমের ক্ষেত্রে ধরি, তাহলে সেই ক্ষেত্রে C1 সমান নিউ 1 ল্যামডা 1। এবার এদের অনুপাত যদি করি, মিউ সমান হয়ে যাবে প্রতিসরাঙ্ক সমান C1/C। ঠিক আছে, C1/C হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে উপরেরটা সি হবে এবং নিচেরটা C1 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ল্যামডা বাই ল্যামডা 1। তো এটা একটু কারেকশন করে নেবে। মিউ সমান ল্যামডা বাই ল্যামডা 1। ক্লিয়ার? এরপর দেখো 4-5, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থা, প্রকৃতি, আকারচিত্র অঙ্কন করো। এটা তো আমাদের বই থেকেই নেওয়া। ঠিক আছে, 2f দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা কিন্তু 2f দূরত্বেই প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, চিত্রটা ভালো করে দেওয়া আছে এবং ব্যাখ্যাটাও করে দেওয়া আছে, তোমরা পিডিএফে পেয়ে যাবে। ক্লিয়ার? না হলে তোমরা বইয়ে তো দেখতেই পাবে। এরপরে দেখো 4-7, 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। প্রবাহ মাত্রা, তড়িতাধান, কৃতকার্যের পরিমাণ, উৎপন্ন তাপের পরিমাণ। এখানে আর দেওয়া আছে, টি দেওয়া আছে। সবকটাকে আমরা কি করলাম, টিকে সেকেন্ডে নিয়ে এলাম, আর ওহমে আছে এবং আই সমান 2 অ্যাম্পিয়ার আছে। তাহলে প্রবাহ মাত্রা সমান কি হবে? কিউ সমান আইটি। এখানে মানগুলো বসিয়ে দিলে কুলম্বে চলে আসবে। কিউ সমান হবে 3600 কুলম্ব, আর কৃতকার্য সমান হবে কিউ ইন্টু ভি। এখানে ভি এর মান সমান আমরা জানি আই আর। সেই আই আর যদি আমরা বসিয়ে দিই, আই আর ইন্টু কিউ মান বসিয়ে দিলে
1000 জুল হবে, যেটা থেকে আমরা 72 কিলো জুল বলবো। ঠিক আছে, এবারে উৎপন্ন তাপ সমান আমরা জুলের সূত্র অনুসারে কী পাই, H সমান I²RT। এটাকে যদি আমরা জুলে করতে চাই তাহলে 4.2 দিয়ে ভাগ করলে আমাদের জুল হবে, এবং আয়ের মান আর টির মান আর এর মান সবার মান বসিয়ে দিবে, ব্যাস হয়ে যাবে। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা লেখো, এটা বই থেকে পাবে, এটা আর বলবো না। এরপর 4-এর 6 একটা কোশ্চেন রয়ে গেছিলো, সেটা দেখে নাও, যে বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দু আধানের 5 কুলাম্ব এবং 10 কুলাম্বের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। দুটো বিন্দু আধান, একটা Q1 আর একটা হচ্ছে Q2। এখানে Q1টা হবে তোমার 5 কুলাম্ব, Q2টা হবে 10 কুলাম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে এদের ক্রিয়াশীল বল কত হবে, তাহলে F সমান আমরা কি জানি, F সমান জানি 1/4πε0 ইন্টু তোমার কুলম্বের সূত্র অনুসারে Q1 Q2/r²। প্রত্যেকটার মান বসাবে, এবং এটার মান আমরা জানি কত, 9 × 10⁹ ইন্টু প্রত্যেকের মান যদি 5 × 10 /10² করে দিলে আমাদের এখানে যে উত্তরটা আসবে সেটা হবে 4.5 × 10⁹। ঠিক আছে, নিউটন, এটা আমাদের উত্তর হবে। এরপর যে বাড়ির বৈদ্যুতিক লাইনে লাইভ তার নিউট্রাল তারের কোন কোন বিভবের সঙ্গে যুক্ত থাকে। লাইভ তার উচ্চ বিভবে ভোল্টেজের সাথে যুক্ত থাকবে, নিউট্রাল তার শূন্য বিভবের সঙ্গে যুক্ত থাকবে। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হয় কিভাবে। এখানে একটি বিটা কণা নিঃসরণের ক্ষেত্রে একটি নিউট্রন বিভাজিত হয়ে একটি প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করে, নিউট্রন বিভাজিত হয়ে প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করবে, এবং একটি আধানহীন ভরহীন অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন করে। উৎপন্ন প্রোটনটি নিউক্লিয়াসে থেকে যাবে, এবং ইলেকট্রনটি যেটা উৎপন্ন হলো সেই ইলেকট্রনটি বিটা কণা রূপে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাই নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসৃত হয়। এরপরে 4-9 যে প্রশ্নটি রয়েছে দেখো, ABCD 4টি মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 9, 11, 19, এগুলির মধ্যে কোন তিনটির পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থিত, কোনটি আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম, কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস দেবে, এগুলো আশা করি এতদিনে তোমরা জেনে গিয়েছো। পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিতে পারো KLMN কক্ষপথে। তাহলে এখানে ABC দেখো, C এবং D বহিস্তম কক্ষপথে প্রত্যেকটার একটি করে ইলেকট্রন, অর্থাৎ এরা পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। যদি দীর্ঘ পর্যায় সারণী বলি তাহলে সেটা 1A-তে অবস্থান করেছে। ঠিক আছে, ক্ষারীয় ধাতু হিসেবে। তারপর দেখো, ডি মৌলটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম হবে, কারণ ডি মৌলটির তোমার আকৃতি অনেক বড়, এবং নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষপথের আকৃতি বাড়ার সাথে সাথে বহিস্তম কক্ষপথে যে ইলেকট্রন তার প্রতি টানটা কী হবে, কম হবে, ফলে সহজে একটি ইলেকট্রন বর্জন করা যাবে, আয়নাইজেশন শক্তি কম হবে। এরপরে বি মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, কারণটা কি, বি মৌলটির বহিস্তম কক্ষপথে দেখো এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন হবে, এ এবং বি এর মধ্যে। কারণ দেখো, এ এবং বি একই পর্যায়ের মৌল, একটা হচ্ছে ক্ষারীয় ধাতু আর একটা হচ্ছে হ্যালোজেন মৌল। তাহলে একটা গ্রুপের বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাব, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়ে, ফলে বহিস্তম কক্ষপথের প্রতি বা বহিস্তম কক্ষপথে থাকা ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও বাড়বে, ফলে কি হবে, আকৃতিটা সংকুচিত হবে, ছোট হবে। তাই এখানে বি মৌলটির আকৃতি ছোট হয়। এরপরে আসছি দেখো 4-10, লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য কি ব্যবহার করা হয়, বিক্রিয়া সংঘটিত হয়, কি লিখো। ক্যাথোড হিসেবে ব্যবহার করা লোহার চামচ, যেটি রূপোর প্রলেপ দিতে হবে, যেটিতে অ্যানোড হিসেবে রূপার দণ্ড বিশুদ্ধ, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে রূপোর লবণ বা সিলভার নাইট্রেট ব্যবহার করব।
ক্যাথোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে Ag+ একটি ইলেকট্রন গ্রহণ করে Ag-তে রূপান্তরিত হবে এবং লোহার চামচের ওপর প্রলেপিত হবে। আর অ্যানোডে যে Ag থেকে ইলেকট্রন বর্জন করে Ag+ হয়ে দ্রবণে Ag+ চলে যাবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। তারপরে কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া উল্লেখ করো। তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেটের জলীয় দ্রবণ, আর ক্যাথোড হিসেবে বিশুদ্ধ কপার পাত, অ্যানোড হিসেবে অবিশুদ্ধ কপার ব্লক বা অশুদ্ধি কপার। ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে অধক্ষিপ্ত হবে এবং অ্যানোডের ক্ষেত্রে কপার থেকে, অ্যানোডের যে কপার অবিশুদ্ধ কপার থেকে কপার জলীয় দ্রবণে চলে আসবে কপার 2+ হিসেবে দুটো ইলেকট্রন বর্জন করে। এরপর কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এবং পরে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগলে কি ঘটবে? খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ধীরে ধীরে যোগ করলে ক্ষারীয় কপার সালফেট নীলাভ সাদা অধক্ষেপ ফেলে এবং পরে যত আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেব তত কিন্তু ওই নীল তোমার অতিরিক্ত পরিমাণ যোগ করার ফলে গাঢ় নীল রঙের জটিল লবণ যে কিউপ্রোমোনিয়াম সালফেট বা টেট্রা অ্যামিনো কপার 2 সালফেট এটা গঠন হবে এবং যেটি হচ্ছে তোমার ওই দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তাহলে আর কোনো রকমের কি থাকবে না, অধক্ষেপ সাদা অধক্ষেপ থাকবে না, তাই দ্রবণের বর্ণ গাঢ় নীল হয়ে যাবে। এরপরে দেখো, তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন হবে? চাক্ষুষ পরিবর্তন বলতে ব্রোমিনের লাল বর্ণ যে জলীয় দ্রবণ সেটা বর্ণহীন হয়ে যাবে, কারণ অ্যাসিটিলিন হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ব্রোমিন সেখানে জুড়ে যাবে, জুড়ে গিয়ে 1,2 ডাইব্রোমো তোমার ইথিলিন উৎপন্ন হয়। তারপরে হচ্ছে আবার পুনরায় যদি করি তাহলে সেটা Br2HC সিঙ্গেল বন্ড HC Br2 উৎপন্ন হয়, অর্থাৎ 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে এবং বর্ণহীন হয়ে যায়। পরেরটাও দিয়েছি, তখন একই সাথে দিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখো, একটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের চলতলিতে ছিল অথবা যে প্রশ্নটি দেখো, এটা খুবই ভালো একটা প্রশ্ন। এটার এ এবং বি প্রান্তের তুল্যরোধ বের করতে বলেছে এটার ক্ষেত্রে। তো তুল্যরোধ বের করার জন্য এটাকে আমাদের হুইস্টন ব্রিজের মতো করতে হবে, ঠিক আছে? এইরকম এইভাবে আঁকতে হবে। টোটাল 6টা আছে, তো 6টা এইভাবে আঁকতে হবে। ক্লিয়ার? ভালো করে একবার এঁকে দিতাম। 1 মিনিট। এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে, এইখানে, এইখানে আর এইখানে, এইভাবে দেওয়া আছে। তো প্রথমটা দেওয়া আছে 10 ওহম। তোমাদের বইতে আছে, একটু চেষ্টা করো, এখানে দেখতে পাবে। এখানে ঠিকঠাক ওঠেনি। প্রথমেরটা 10, তারপরে সবই 10, এগুলো সবই 10, এইভাবে 10 10। দেখো, এই দুটো পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে। এই দুটোর তুল্য রোধ বের করবে, এই দুটো তুল্য রোধ বের করবে, তারপরে এই দুটো শ্রেণী সমবায় তুল্য রোধ 20, এটাও 20। এবারে 20 20 এরা আবার কিন্তু সমান্তরালে রয়েছে, এই দুটো আবার সমান্তরালে থাকবে, তাই না? সমান্তরালে থাকবে 20 20। তাহলে এদের তুল্য রোধ বের করবে, করে দিয়ে এগুলো শ্রেণীতে আছে যোগ করে দেবে, করে দিয়ে করবে, ঠিক আছে? না হলে এখানে দেখো করে দিয়েছি। তো এটা একটু দেখে নিও তোমরা, আমি একটু জুম করে দিচ্ছি, দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট একটু। ক্লিয়ার? এর পরের প্রশ্নটা দেখো, আর প্রশ্ন আছে কি? হ্যাঁ আছে, আর একটা আছে। দেখো,
এ বি সি এখানে চিহ্নিতকরণ করতে বলেছে। তো প্রথমে গাঢ় যদি আমরা H2SO4 এবং 170 থেকে 180 ডিগ্রি সি তাপমাত্রায় যদি আমরা ইথানলের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে কিন্তু আমাদের উৎপন্ন হবে ইথিলিন, জল বেরিয়ে যাবে। আবার যে ইথিলিন উৎপন্ন হলো তাতে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিলে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, যেটা হচ্ছে বি। এবং যদি নিকেল হাইড্রোজেন দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ইথেন উৎপন্ন হয়, যেটা হবে সি। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য আসবে। যদি এই বিষয়ে আরও ইনফরমেশন জানতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? তাছাড়াও যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম তোমার লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে পিডিএফ পাওয়ার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।